তোমার বেঙ্গল ঘরানা আহ, কিভাবে এলো প্রথম কথা? একটা রান্না আমরা করি মধুক্ষীরা বলে, ভেটকির। কিন্তু আমি তো এখন সদের মাংস করতে পারবো না। সেটা হচ্ছে তোমাকে আমরা পাচ্ছি একটা নতুন রোলে। আমি ছোটবেলা থেকে ভীষণ সাজতে ভালোবাসি। তুমি আজকাল একদম। বাঙালি বিয়ে বাড়ি থেকে বুঝতেই পারবে না এটা বাঙালি বিয়ে বাড়ি। এটা ক্লিশের প্রশ্ন। তুই ফোকাস নস, তুই এত হাতড়াচ্ছিস কেন? এখন বলে না, এখন দেখে নিয়েছে আর কি। আর ও জানে যে মার এইগুলো আছে ওইগুলো নেই, বলেছিল যে অমুক মায়েরা যায় তুমি যাও না কেন। বা দিনটা হয়তো অত ভালো যায়নি। একটা গানে সঞ্চারিতে চলে গেলাম, সব ভুলে গেলাম। একটা গান করবে নাকি? পরবাসে নমস্কার, আবার ফিরে এলাম আমি শিল্পা, নমস্কার। সঙ্গে নিয়ে শ্রবন্তী দিকে। যাচ্ছি না আহ, না আমরা। না যাচ্ছি না, যাওয়ার কোনো ইচ্ছে নেই। বারবার ফিরে ফিরে আসছি। আড্ডা এখনো বেশ অনেকটা বাকি আছে, আর যেটা বাকি আছে সেটা হচ্ছে শ্রবন্তীদির গান। তাই জন্য আপনাদেরও কোথাও গেলে চলবে না। তো শ্রবন্তীদি, কি বলো, শুরু করা হুম, যাক? হ্যাঁ অবশ্যই শুরু করা যাক একদম। তোমার বেঙ্গল ঘরানা আহ, কিভাবে এলো প্রথম কথা, মানে আইডিয়াটা কিভাবে এলো, কেন এলো ফার্স্ট অফ অল? এই কারণে এলো, আমি সবসময় ভাবতাম যে, তখন আমি ফ্রিল্যান্স করতে শুরু করি। আনন্দবাজার ছেড়ে আনন্দবাজার সঙ্গেই ফ্রিল্যান্স করতাম। হুম। আর ভাবতাম সারা জীবন তো আমার চাকরি থাকবে না। আমি একটু বেশি ভাবি আর কি এইসব বিষয়। হ্যাঁ, তখন আমি কি করব, কারণ কাজ ছাড়া আমি বাঁচতে পারবো না। হুম। আমাকে তো হিসেব করতে হবে। আরেকটা জিনিস মনে হলো যে, ঠুংরি যখন এলো, আমার মেয়ের নাম ঠুংরি, যে ও তো বাঙালি ব্যাপারটা, এই যে জমায়েত আড্ডা, এগুলো তো সব মিস করে যাবে এখন যা সময়। হুম। আমার দেওরের মেয়েও হলো, ওর উন্নি ওর নাম। তো ওদের জন্য আমি ভাবলাম যে একটা উম মানে বাঙালি আনার মধ্যে যেন ওরা বড় হয়, যেমন আমি হয়েছি। হুম। 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 ফলত এইটা থেকেই করা বেঙ্গল ঘরানা, এবং পুরোনো বাড়িতে হারিয়ে যাওয়া রান্না সেই বাড়ির মানুষই রান্না করে খাওয়ান। এবং এটা পুরো মহিলা দ্বারা চালিত। আমার যে মানে নন প্রফিট যে অর্গানাইজেশন অহনা, তার নাম অহনারই সাপোর্টেড ইয়ে হচ্ছে বেঙ্গল ঘরানা। অহনার আচ্ছা। অহনাই সাপোর্ট করে বেঙ্গল ঘরানার মহিলাদের, আচ্ছা। যাতে তারা আমি নিজেরা নিজেদের রোজগার করে। একটা জিনিস তোমাকে একটু ইন্টারাপ্ট করেই বলে দিতে চাই, একটু ক্লিয়ার করার জন্য দর্শকদের জন্য, যে দ্য বেঙ্গল ঘরানা কিন্তু টিপিক্যাল কোনো বাঙালি খাবারের রেস্তোরাঁ নয়, এই ভুলটা করবেন না। একেবারেই নয়। আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে এটা হচ্ছে বাঙালি খাবার, কিন্তু তার একটা হোম ডাইনিং এক্সপিরিয়েন্স। আমি কি ঠিক বললাম? একেবারে হ্যাঁ, বাড়িতে বসে খাওয়ার যে মজা, পুরোনো হুম। বাড়ির যে ওই চানটা থাকে, হুম। সেইখানে বসে যে খাবার মজা, হুম। সেইটা। এবং পুরোনো রান্না, হারিয়ে যাওয়া রান্না। মানে অনেক রান্না আছে না যেগুলো বাঙালি, যে বাঙালি তো খাদ্যরসিক। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যেগুলো ঠিক লুচি আলুর দম, পাঁঠার মাংস আর পাতুরির মধ্যে আটকে নেই। একটা রান্না আমরা করি মধুক্ষীরা বলে, ভেটকির বা রুইয়ের। সেটা আমি পেয়েছিলাম আবুল ফাজলের বই থেকে। আকবর যখন বাংলা শাসন করছেন, তখন উনি আহ মেনু মানে নববর্ষের নওরোজা করেছিলেন। হুম। সেখানে এই মধুক্ষীরাটা ছিল। সেখানে সজারুর মাংসর উল্লেখও আছে, কিন্তু আমি তো এখন সজারুর মাংস করতে পারবো না। মধুক্ষীরাটা এই জন্য করেছিলাম যে মধুক্ষীরাটা মধু দিয়ে তৈরি হয়, ক্ষীর দিয়ে করতে হয়, অসাধারণ খেতে। তো এইটা তো পুরোনো রান্না, এটা আমি রাখছি। মানে আমি সমস্ত কিছু যেটা বলছিলাম না, যে যেটা আমার ছিল সেটাকে যদি আমি একটু রেখে দিই। রিস্টোর করা বেসিক্যালি। হ্যাঁ, হ্যাঁ। যেমন আমরা বর্ষামঙ্গল করবো হুম। বাড়িতে, যেভাবে বর্ষামঙ্গল হয়, তার সঙ্গে ইলিশ মাছ ভাজা খিচুড়িও খাবো। হুম। হ্যাঁ, একটা পাঁচ সবজির চাটনি হয়, সেটাও থাকবে। হ্যাঁ, মানে খাবার মধ্যেও তো একটা সংস্কৃতি আছে, তাই তো। এবং সেটাকেও তো রাখতে হবে। এই জন্যই এক্সপিরিয়েন্স কথাটা ব্যবহার করলাম, কারণ আমি যতদূর পড়েছি জেনেছি যে এখানে শুধু খাওয়া দাওয়া নয়, এর সাথে আড্ডা হয়, তোমরা হ্যাঁ, মানে গানের আড্ডাটা মেহফিল এমনি হয়। ওরকম ভাবে ইনফর্মাল যেহেতু, হ্যাঁ। হ্যাঁ। তো বিভিন্ন ইভেন্টও হয় সেই জন্যই করা। হুম। যে এটাতে দোল হয়, দোল উৎসব হুম। যেটা, হ্যাঁ, তো সেটা অন্যভাবে হয়। মানে বাঙালির উৎসবগুলোও থাকলো, তার সঙ্গে খাওয়া দাওয়া থাকলো, এই ভেবেই বেঙ্গল ঘরানা এগিয়েছিল। এবং পরবর্তীকালে একেবারেই মানুষের জন্যই
এই হুম, সম্পূর্ণভাবে মানুষ দায়ী। মানুষ এই জায়গায় পৌঁছে দিয়েছেন আমাদের। আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং আমাদের পেজটা গেলেও দেখবে দ্য বেঙ্গল ঘরানা GHORANA অসংখ্য মানুষ আছেন সেখানে আমাদের আশীর্বাদ করেন, ভালোবাসা দেন। আমরা চিরকৃতজ্ঞ। এবং এইটা বেঙ্গল ঘরানার যিনি কর্ণধার, আমি হুম। নই। যেহেতু আমি একটা চাকরি করে আমি করতে পারি না। তিনি হচ্ছেন স্বপ্না বন্দ্যোপাধ্যায়, আমার শাশুড়ি। অরিন্দম ছিলেন। তো এখন কিছুটা আমার মানে আমার যে দেওর অনিরুদ্ধ, ও মাঝে মাঝে হেল্প করে। আমার যিনি তিনিও হেল্প করেন মাঝে মাঝে। ওরাও যেহেতু স্কুলে পড়ায়, ও একটা বড় হাসপাতালের HR হেড। তো সে ওরা একটু যতটা কম, মানে পুরোপুরি তো সময় দিতে পারে না, কিন্তু এটা সম্পূর্ণভাবে আমার শাশুড়ি মার আরেকটা সন্তান বলা যায়। হুম, হুম। উনি দেখাশোনা করেন। আমি মাঝে মাঝে এসে একটু ফেসবুকে পোস্ট করে দিই, একটু লাইভ করে হেল্প করে দিই, এইটাই। আচ্ছা, কিন্তু তোমাদের যদি ভাবনাটা আমার মাথা থেকেই বেরিয়েছিল যে এটা হ্যাঁ, হোক বাড়ি। তোমাদের যদি বলি যে সব থেকে এবং জানো ইউনিক তো, প্রচুর বাঙালি রেস্টুরেন্ট খুলেছে তারপরে, এটা আমি গর্বের সঙ্গে বলি। হ্যাঁ, আমাদের একদমই ওই 9 বছর হয়ে গেল, মানে হ্যাঁ, গিজ গিজ করছে এখন। ওই কারণেই তো আমি বললাম যে এটা আরেকটা বাঙালি খাবারের রেস্তোরাঁ নয়, টিপিক্যাল হ্যাঁ। রেস্তোরাঁ নয়। আহ, আচ্ছা, একটা জিনিস বলো, যেহেতু তুমি এত ইউনিক একটা পদের কথা বললে, তোমাদের বেঙ্গল ঘরানার যদি ইউনিক কয়েকটা রান্নার কথা জিজ্ঞেস করি, তাহলে যদি একটু বলো। একটা বিট বাটা সবাই খুব খেতে ভালোবাসেন। কেউ হ্যাঁ, বিট হ্যাঁ, খাই না আমরা, কিন্তু এটা শীতকালেই হয় ওটা। একটু বাটা। হ্যাঁ, বিট বাটা। এবং এটা যে একবার খান তিনি সেটা বারবার চান। মানে হুম। শ্রীজাত যেমন বলেছিল, এটা আমি সেলিব্রিটি নেম ড্রপ করার জন্য বলছি না, কথাটা ইম্পর্টেন্ট ছিল তাই, যে মানে আমাকে 1 কিলো দেবে, আমি নিয়ে যাবো বাড়িতে, এরকম। হ্যাঁ, মানে মানে এরকম, মানে বিট বাটা শুধু ও বলে বলছি না আমি, যে কেউ খাই না আমরা, হুম, কিন্তু হুম, সবাই যখন খেয়ে ফেলে এটা খুব। তারপর হাত স্টক, যেটা আমরা ওয়েলকাম ড্রিঙ্ক দিই, হুম, সেটা তো হুম। অনেকে বোতলে করে নিয়ে যান কিনে। একজন মহিলা একদিন এসেছিলেন বিসলেরি বোতল নিয়ে, টক 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 করে জল খাচ্ছেন। আমি বলি, এরকম ভাবে জল খাচ্ছেন কেন? বললো না, এটা শেষ করি, হাত টক নিয়ে যাবো ভর্তি করে। মানে এরকম প্রচুর প্রচুর, মানে আর ওখানেও জানো তো প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা, একটা আত্মীয়তা সম্পর্ক তৈরি হয়ে যায়। মানুষ তো তার বেস্ট দিনটা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, ভাবা যায়? বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন, আইবুড়ো ভাত, 50 বছরের বিবাহবার্ষিকী, ইভেন নিয়মভঙ্গ পর্যন্ত হয়েছে এখানে। যেহেতু এটা বাড়ি বাড়ি ব্যাপার না, সবাই খুব পছন্দ করেন। হেন অনুষ্ঠান নেই, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, মানে এই যে আনন্দ মুহূর্ত ভাগ করে না, আমার বাড়িতে না হয় নাই হলো, কিন্তু এই যে বাইরের মানুষ এসে এখানে করছেন, এই কি কম পাওয়া? অবশ্যই, অবশ্যই। তার মানে আমি এবার জানি যে পরের বার কলকাতা গেলে, একদম, কলকাতা আমি গেলে নেমন্তন্ন করে রাখলাম। হ্যাঁ, এখানে আমাকে একদম, যেতেই হবে। একদম, একদম। হ্যাঁ, একটা আমার জিনিস এখানটা, বলো, হুম। যে আমরা এত কিছুর বিষয়ে কথা বললাম, একটা বিষয় এখনো তোমার সাথে মানে ডিসকাস করা হয়নি, সেটা হচ্ছে তোমাকে আমরা পাচ্ছি একটা নতুন রোলে। এটার আমি এইসব একটা বলুন না, আমার হালকা চাকরি চলে যাবে, এটা থাক। না, 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 এটা থাক, এটা 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 থাক, সবাই এটা থাক, দেখছে। এটা এটা থাক। সবাই সবাই দেখছে কিন্তু, মানে এমন নয় যে আমি শুধু বলছি। সেটা আমি একদম শুরুতে একটু টিজ করেছিলাম, আমি বলেছিলাম যে আমরা পরে এই কোট আন কোট রোল নিয়ে কথা বলবো। এটা কিন্তু খাওয়ার রোলের কথা বলছি না, মানে রোল বললেই বাঙালি প্রথমেই বলবে আচ্ছা এগ রোল চিকেন বানাচ্ছে, রোল। না এগ চিকেন আর রোল এত নয়। খাওয়া নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে পর্দার সামনের রোল। এবার হ্যাঁ, আপনারা দর্শকরা বলতেই পারেন যে শ্রবন্তীদি তো পর্দার সামনেই থাকেন, ক্যামেরার সামনেই থাকেন। অবশ্যই সেটা সাংবাদিক হিসেবে থাকেন। এইবারে পর্দার সামনে আসাটা শুধু সাংবাদিক হিসেবে নয়, একটা নতুন চরিত্রে। সেটার ব্যাপারে একটু বলো না। দেখো, এটা কিছু আবার আনপ্ল্যান্ড। আমার হ্যাঁ। বন্ধু দেবালয় খুব ভালো ছবি করে, ভট্টাচার্য, ওই আমাকে অনুরোধ করেছিল, শ্রবণীদি একটু করো। আর আমারও মানে নতুন কিছু করার ইচ্ছের শেষ নেই। হুম। আমি হ্যাঁ বলে দিলাম, বলে দিয়ে চলে গিয়েছিলাম। এটা জাস্ট একটা খুব চমৎকার ওয়েব সিরিজ। তো সেখানে একটু ছোট্ট, জাস্ট 1-2 মিনিটের চরিত্র। গেলাম, আমার অভিজ্ঞতা হলো, ভালো লাগলো। মানে আমি এটা নিয়ে কিছু ভাবিনি, ভাবছিও না, কিন্তু ওই আর কি, ভালো লেগেছে, ওই মুহূর্তটা ভালো লাগলো, ওটা কাজটা হ্যাঁ, করলাম, এইটুকুই ব্যাস, আর কিছু না।
কিন্তু তোমার কি মানে অভিনয়ের শখ। সাথে তো পরিচয় আছে, তুমি যখন দক্ষিণী স্টুডেন্ট দেখো ছিলে। আমরা তো দক্ষিণীতে হ্যাঁ গান শিখেছি, এবার গান হ্যাঁ, শেখা তো শুধু হয় না দক্ষিণীতে, দক্ষিণীও খুব রবীন্দ্রনাথকে জানা, রুচি তৈরি করা, শিক্ষার একটা বড় আহ প্রতিষ্ঠান বলে হ্যাঁ আমি মনে করি। অবশ্যই। তো আমরা মায়ের খেলা অন স্টেজ করেছি, অপেরা, হ্যাঁ তারপরে অনেক নাটক করেছি অপেরা। হুম, আমার হুম, মার হুম, একটা সংস্থা আছে দৈবত বলে, ছিল, মা নেই কিন্তু সংস্থাটা এখনো আছে। হুম, সেখানে প্রচুর আমি রাজা নাটক করেছি। এবং বললাম না তোমাকে যে যেটা সর্বনাশের আশায়, ওটা তো পুরো হ্যাঁ, অন স্টেজ ছিল। তো অভিনয়টা ওরম ভাবেই করতে করতে ওটাও না আপনা থেকে হয়ে গেছে। হুম, হুম, সেটা হুম, যে খুব ভালো হয় তা তো নয়, আপনা থেকে হলে কি আর ভালো হয়? হয় না। তার জন্য হয়তো অনেক প্রশিক্ষণ লাগে বা কিছু লাগে, যেহেতু ওটা নিয়ে আমি সিরিয়াসলি কিছু ভাবিনি, তো হুম। সেটা হয়নি, এই আর কি। কিন্তু তোমার কি প্ল্যান আছে ভবিষ্যতে যদি সুযোগ আসে, নিশ্চয়ই করবে? সুযোগ এলে করবো, যদি অফিস খুব রাগারাগি না করে। অফিসের তো একটা দায়বদ্ধতা থাকে, এই আর কি। সেটা ঠিক, সেটা ঠিক, কিন্তু হ্যাঁ আমরা দর্শক হিসেবে কিন্তু তোমাকে আরো দেখতে চাই, এটার ওরে দাবি বাবা, রাখবো। একদম না। না না, দেখা যাক, মানে আমি না জানো তো এত কিছু, ওই বারবার একই কথা বলবো হয়তো, তোমার জন্য আছে করা কিছু প্ল্যান, কেউ করে হুম, রেখেছে, সেগুলোই হবে। তুমি যদি ভেবে ওটা, মানে ওটা চেস করতে যাও, হুম, হুম, হুম। তবে যদি না হয় তোমার খুব খারাপ লাগবে। হ্যাঁ সেটা ঠিক, সেটা সেটা ঠিক, ঠিক, কিন্তু নিজের যা যা সম্ভাবনা আছে সেগুলো, তো সেগুলো নার্চার করা খুব উচিত বলে আমার অবশ্যই, মনে অবশ্যই। আর এই সবকিছুর পাশাপাশি তোমাকে আমরা যেভাবে দেখতে পাই, এটা আমার কাছে ভীষণ ফ্যাসিনেটিং লাগে। মানে যখন আহ, যখন থেকে তোমাকে দেখেছি অ্যাজ আ জার্নালিস্ট, স্পেশালি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, সব থেকে বেশি স্ট্যান্ড আউট করেছে যেটা, তোমার কথা শোনার আগে বলছি আমি, সেটা হচ্ছে দ্য ওয়ে ইউ লুক। তোমার একটা অসম্ভব সুন্দর সিগনেচার স্টাইল আছে, সেটা ভীষণ বাঙালি, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এবং সেই এস্থেটিক সেন্সটা, আমি বেঙ্গল ঘরানার কিছু ভিডিও দেখছিলাম, সেখানেও সেটা রিফ্লেক্টিভ। তো এটা একটু বলো যে এই স্টাইল স্টেটমেন্টটা কি কনসিয়াসলি তৈরি করা, নাকি এরকম ভাবেই তুমি এটাও সবসময় আপনাদেরকেই সাজতে? হয়েছে। একটা হচ্ছে মা ছিলেন খুব শৌখিন, হুম, 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 জেঠু শৌখিন ছিলেন, বাবাও সেটা তালে তাল মিলিয়েছেন। হুম, তো মাকে কোনোদিন খুব একটা দেখিনি যে, মধ্যবিত্ত পরিবারই ছিল, তাও দেখিনি যে মানে ব্লাউজ, রুবিয়ার ব্লাউজ পরা হতো তখন খুব, যে হুম, রুবিয়ার ব্লাউজ পরছেন এক কালারের, সবসময় হ্যাঁ, কন্ট্রাস্ট ব্লাউজ করতেন। হ্যাঁ, তারপর কটনের প্রতি একটা অদ্ভুত, এখন তো হ্যান্ডলুম এই সেই আমরা অনেক মানে সেই করছি, তখন খুবই একটা ইয়ে ছিল। বাড়ির রুচিটাও না, মানে ওই যে বলছো না, মানে আমি বিশ্বাস করি একটা বাড়ি এমন হওয়া উচিত যে সেই বাড়িটায় ঢুকে বোঝা যাবে যে আমি এটা কার বাড়িতে এলাম, হ্যাঁ, তাই না? তো ফলত একদম সেটা একদম। তুমি বেঙ্গল ধরনের সেই রিফ্লেকশনটা তো থাকবেই, হুম, থাকবেই হুম, আমার। হ্যাঁ, হুম, সেটা ছিল, মানে আছেও। তো সেটাই মানে দেখেছো হয়তো। আহ আর সাজের মধ্যে আমি ছোটবেলা থেকে ভীষণ সাজতে ভালোবাসি। সেটাও আপনা থেকেই, মানে আমার ছোটবেলা থেকে গয়নার বাক্স এই সেই, মানে খুবই আর কি। তো আমাকে অনেকেই বলে যে শ্রবন্তী দিদি তুমি একটা কিছু আমাদের সাজিয়ে দাও। হ্যাঁ, তুমি এই ব্লাউজটা কোত্থেকে কিনেছো? এই তো আমি সারা জীবন শুনে এলাম, এই শাড়িটা কোথা থেকে। তা আমার ভালো লাগে, এটা কোনো গর্বের বিষয় নয়, আনন্দের বিষয়, কারণ মানুষ এই সাজটাকে পছন্দ করছেন, তুমি বললে, সেটা একটা ব্যাপার। হ্যাঁ। তো ওই বাঙালি সাজটাই আমার খুব বেশি ভালো লাগে। আজকে যদি আমি বাঙালি বাঙালি সাজিনি, খুব তাড়াহুড়ো করে বসেছি তাই, কিন্তু ওটা আমার সত্যি, মানে ওইভাবেই আমি নিজেকে বেশি দেখতে চাই আর কি, রাখতেও চাই, ওটার মধ্যেও আমার একটা আছে যে এই সাজটা থাকুক। আমার সাজটাও তো সিগনেচার। চলে যাচ্ছে, হুম, তাই হুম, না? হুম, তুমি আজকাল একদম বাঙালি বিয়ে বাড়ি থেকে বুঝতেই পারবে না এটা বাঙালি বিয়ে বাড়ি। সত্যি তাই। এবং হ্যাঁ, যে তো সমস্ত সেটাও থাকুক। রিচুয়ালসও হয়, সেটাও যে হ্যাঁ, সবসময় বাঙালি রিচুয়ালস তা কিন্তু নয়। না না না, এখন তো সব ঠিক আছে, কিছু কাউকেই কিছু বলার নেই। না, যে যেটা করছেন তার মতো করে করছেন, কিন্তু আমাদেরটা আমাদের থাকুক, সেইটাই। সত্যি তাই। ওই একই ন- কথা। আ- হ্যাঁ, আমাদেরটা আমরা বাঁচিয়ে না রাখলে আর কে বাঁচিয়ে রাখবে? এই বাঁচিয়ে রাখবে, আচ্ছা, এই আর একটা কি।
এই প্রায় আমরা এবার wrap up করতে হবে। মানে আমার প্রশ্ন হ্যাঁ, শেষ আমি হবে বারবার না। বলছি সেটা। আমি জানি। আমার আমি আমার বকবক প্রশ্ন করতে শুরু শেষ করলে থামি না। হ্যাঁ। একটা প্রায় শেষের দিকের প্রশ্ন, এখনো শেষ হয়নি যদিও। আহ, এটা ক্লিশেড প্রশ্ন, আগেই বলে নি। ক্লিশেড এই কারণেই যে মেয়েদেরকেই এই প্রশ্নটা করা হয়। সেটা হচ্ছে যে এত কিছু ম্যানেজ করেও তুমি একজন মা, পরিবার আছে, সমস্ত কিছু কিভাবে সামলাও? এবার তুমি উত্তর দেওয়ার আগে আমি দর্শকদের এই কথাটা বলতে চাই যে কেন ক্লিশেড প্রশ্ন বললাম। এই যে বললাম যে এটা মেয়েদেরকেই করা হয়, আমাকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। হুম। কিন্তু করলাম এই কারণে যে এটা আমি শ্রবন্তীদির থেকে সত্যি জানতে চাই, কারণ এরকম একজন মানুষ যে এত কিছু সামলাচ্ছে, তার পাশাপাশি এটাও ফুল টাইম একটা জব। এমন তো নয় যে আমার প্রফেশনাল লাইফ আছে বলে আমি এটাকে ইগনোর করব, হয় না, এটা সম্ভব নয়। এটাকেও ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হয়। হয়তো হ্যাঁ, কখনো 19-20 হয়, অবশ্যই হয়, সবারই হয় আমাদের, কিন্তু করতে হয়, দায়িত্ব থাকে। তাই জন্যেই এই ক্লিশেড প্রশ্নটা করা। তাই বলে ডিসক্লেমারটাও দিয়ে দিলাম যে ক্লিশেড প্রশ্ন করলাম, কিন্তু হ্যাঁ, এটা ঠিক সত্যি প্রশ্ন। আমি জানতে চাই। আহ, আসলে আমি না ছোটবেলা থেকেই অনেক কিছু করে অভ্যস্ত। হাই সেকেন্ডারি পরীক্ষা আমাদের বাড়িতে প্রায় জনা 35, আমাদের গ্রুপ যেটা বললাম মায়ের দৈবত, রিহার্সাল চলছে অ্যানুয়াল প্রোগ্রামে। আমি ছোট আর পাশের ঘরে পড়ছি, আমিও প্রোগ্রামটা করব হয়তো। আমি তাড়াতাড়ি করে পড়াশোনাটা করে নিয়ে রিহার্সালে চলে এলাম। মানে কোনোদিন কোনো কিছুর জন্য আমাকে এটা বন্ধ করে ওটা করতে হয়েছে, এটা হয়নি। আর সামা মাথার মধ্যে কিলবিল করতে থাকে, এটা আমার একটা দোষ। আচ্ছা, এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়। অনেকেই আমাকে বলতো তুই ফোকাস নোস, তুই এত হাতড়াচ্ছিস কেন। অনেকেই বলতো, বিশেষ করে এখন বলে না, এখন দেখে নিয়েছে আর কি। তো এটা একটা নেচার হয়তো আমার, মানে একসঙ্গে অনেক কিছু করা, অনেক কিছু ভাবা। আহ আর টাইম, আমি যে খুব টাইম ম্যানেজমেন্ট দারুণ করি তা কিন্তু নয়, সেটা নয়। কিন্তু আহ কি করে বোঝাই, আসলে বসে থাকতে করে পারি না। ওটা একটা, মানে হয়তো এরকম একটা জীবন আসছে বলেই বসে থাকতে পারি না, ওটা আগে থেকেই ওই পাতটা তৈরি করা হয়ে গেছিল আর কি। হ্যাঁ, সবকিছু তো হ্যাঁ, থাকে কারণ। সত্যি তাই। তো সেই জন্য অনেক কিছু করি, আহ চেষ্টা করি আর কি। আর মেয়ের যে ব্যাপারটা, মেয়ে তো জন্ম থেকেই দেখছে যে মা এরকম পুরো ব্যস্ত, ভালো মা হ্যাঁ। নয় আর কি। মা সারাক্ষণ বসে আছে, পড়াশোনা করাচ্ছে, আমি তো ভালো মা নই। ইস, হ্যাঁ, একেবারেই তো নয়। মা মা মানে ডিফারেন্ট মার টাইপ যেটা হতে পারে। সময় দাও না, আমি মজা করেই বলছি, হুম। সেটা নয়। কিন্তু খুবই সাংঘাতিক বন্ডিং মেয়ের সঙ্গে, সব মায়েরই থাকে, হ্যাঁ। বন্ধুর মতো মিশি ছোটবেলা থেকে। তো যেটুকু চেষ্টা করি তার ফাঁকে, এখন তো ও আর আমিই আছি জীবন জুড়ে। হুম। তো যেটুকু, আর ও জানে যে মার এইগুলো আছে ওইগুলো নেই, আমি এই সময়টা আমার মতো করে দেব। হুম। তো ওইভাবে ওর সঙ্গে একটা অদ্ভুত, ও একটু ম্যাচিওর, ও বরাবরই বয়সের চেয়ে ম্যাচিওর। দেখতে খুব ফানি, মানে বাচ্চা বাচ্চা ভীষণ, কিন্তু ভিতরেও জানে যে মার এই সময়গুলো এটা হবে। ও কোনদিন চায়নি, কিন্তু এক দুবার স্কুলে প্রথম যখন কথা বলতে শিখলো, কথা মানে অনেক বড় বড় কথা আর কি, তখন বলেছিল যে অমুক মায়েরা যায়, তুমি যাও না কেন। সেটা শুনছিল সারাক্ষণ, বা পারিপার্শ্বিক থেকে তো শোনে। হ্যাঁ, কিন্তু ঠিক। পরে বুঝছি যে মা এরকমই এবং মা এইভাবেই ভালোবাসে। হুম। হুম। তখন তো ও সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও যেহেতু অ্যাকসেপ্ট করে নিয়েছে, হয়তো ওকে কম সময় দিই, সেটা তো ঠিকই। দেখা যাক কি হয়। তার জন্য গিল্ট রাখবো না মনে। প্রত্যেক মাকেই আমি বলছি, মাদের, যে যে যেভাবে বেস্টটাই দেবে, এটা আমার জ্ঞানের বলার কিছু নেই। কিন্তু প্রচুর মাদের গিল্ট থাকে, এই গিল্টটাকে সরিয়ে ফেলার সময় এসেছে 2024। হ্যাঁ, দেখা যাক না কি হয়। খুব তো কিছু আশা করা যায় না, তাই না? যে যার মতো করেই বড় হবে, দেখা যাক। কম এরাও সময় তো দিয়েও বড় যদি হবে। করে। হ্যাঁ, এরাও তো বড় হবে, এরাও মা বাবা সেটাই হবে একটা বলছি, সময়। হ্যাঁ সেটাই। তো কম সময় দিয়েও আমরাই হতে পারে, দেখা যাক না কি হয়। আর আমরাই যদি এই আমি গিল্টটা রাখি। মাঝখানে খুব গিল্ট হচ্ছিল আমার, যে সময় দিই না, হুম। সময় দিই না। হুম। আমার যা চাকরি, বাবা সময় দিতে পারছি না, এরকম হচ্ছিল। তারপর ভাবলাম নিজেরই শরীরটা খারাপ হচ্ছে, তাই তো, সেটা অবশ্যই। দেখার তো কেউ নেই, সেটা কেউ দেখতে আসবে না, হ্যাঁ, আর সত্যি কথা তাই না? বলো তো, একটা
একটা জিনিস হ্যাঁ, দেখো, আমরা যদি এই গিল্টটা রাখি, আমাদের মেয়েরাও কিন্তু এটা দেখেই বড় হবে এবং হ্যাঁ, তারাও গিল্টটা এক্স্যাক্টলি। রাখবে এবং এটা খুব সেটা ঠিক ভুল, কথা। এটা তারা জানতে পারবে না কোনোদিনও। তাই জন্য আমার মনে হয় কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, যে বেশি সময় দেওয়া নয়, কোয়ালিটি সময় দেওয়াটা ম্যাটার করে যায়। হুম, হুম। আর জানো তো, বাচ্চারা তো ভীষণ মানে বুদ্ধি ধরেই আসে। হুম। ওরাও তো এই আপব্রিঙ্গিং, এই কালচার, এই বাড়ি, এই গান নিশ্চয়ই ওখান থেকে নিয়ে নেবে কিছু। অবশ্যই অবশ্যই নিজেদের মতন করে মোল্ড সেটাই। করে নেবে। হ্যাঁ, হ্যাঁ। সেটা দিতে পারাটাও ব্যাপার, মানে কিছু বাড়িতে বসে থাকাচ্ছে, সেটা দিতে পারাটা তো অনেকটা বড় ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই সেটার নিশ্চয়ই। মধ্যেই থাকুক, এই আর কি। এবং সেটা ওদেরকে, ওদের পার্সোনালিটিও সেইভাবেই কিন্তু শেপ করবে। হ্যাঁ, 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 সেটা এক্স্যাক্টলি, অন্য এক্স্যাক্টলি। আরেকজন করার থেকে নিজের হ্যাঁ, নিজস্বতা নিয়ে বড় হওয়াটা অনেক বেশি, অনেক আমার মনে বেশি, হয় অনেক অনেক বেশি বেশি। দরকার। হ্যাঁ, ঠিকই। আচ্ছা, এত কিছু তো ডিসকাস করলাম আমরা, তোমার এত এত গুণের কথা জানলাম, কিন্তু দিনান্ত বেলায় যখন তুমি টায়ার্ড বা দিনটা হয়তো অত ভালো যায়নি, তখন তুমি রিল্যাক্স করো কিভাবে? আমি গান করার চেষ্টা করি। গানের মধ্যে একবার যদি ঢুকে যাই, গান শুনি তো বটেই। মানে ঢুকে যেতে পারলে না সব ভুলে যাওয়া যায়। এটা সত্যি তো তাই। অদ্ভুত ম্যাজিক। হুম। তুমি আমরা যখন যে, হ্যাঁ, হ্যাঁ, বলো। না না তুমি বলো। না, না, আমি বলছি যে ওই একই কথা, যে যখন একটা গানের সঞ্চারিতে চলে গেলাম সব ভুলে গেলাম। হ্যাঁ, এই ওইটাই, আমি যেটা গান একটা অদ্ভুত জিনিস। গানটা এমন একটা জিনিস যেটা সবকিছুর থেকে মাইন্ডটাকে পুরো চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দেয়। সেই জন্য তো গান থেরাপি হিসেবে ব্যবহার হচ্ছে হ্যাঁ, এখন। অ্যাবসলিউটলি মিউজিক থেরাপি হ্যাঁ, হিসেবে ব্যবহার হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। আমরা যেহেতু আমাদের আড্ডার দিনান্ত বেলায় চলে এসেছি, তোমাকে রিকোয়েস্ট করব, জাস্ট দুটো লাইন, তিনটে লাইন, তোমার যেটা মনে হয় একটা গান করবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি মাঠে ঘাটে গাওয়ারই লোক। আমি বললেই গান গাই। হুম, হে পরবাসে রবে কে হায়, কে রবে এ সংশয়ে সন্তাপে শোকে এ পরবাসে রবে কে হায়, হেথা কে রাখিবে, 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 হেথা কে রাখিবে, দুঃখ ভয় সংকটে তেমন আপন কেহ নাহি, তেমন আপন কেহ নাহি, এ প্রাণ
করে হায় রে এ পরবাসে রবে কে। আমরা তো একটা ডিজিটাল মাধ্যমের থ্রুতে কথা বলছি। অনলাইনে আছি, শ্রবন্তীদি কলকাতায়, আমি ম্যারিল্যান্ডে বসে। একটা নয়েজ থাকে, ডিজিটাল মাধ্যমের একটা নয়েজ থাকে। সেটা পেরিয়ে তোমার গানটা মন এবং প্রাণকে ছুঁয়ে যেতে সেটায় কোনো নয়েজ ছিল না, সেটা একদম ডিরেক্ট গিয়ে টাচ করলো। এবং আই হোপ যে অডিয়েন্সেরও সেটাই হবে, তারাও যে কোনো রকম নয়েজ, যে কোনো রেস্ট্রিকশন, সেগুলোকে পাশে ফেলে রেখে বুঝতে পারবেন গানটা কতটা দরদ দিয়ে তুমি গাইলে, কতটা মন দিয়ে তুমি গাইলে। আর সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ শ্রবন্তীদি। থ্যাংক ইউ। আর সেতুকে স্পেশালি একটা বিশাল বড় হ্যাঁ থ্যাঙ্কস জানাতে চাই। কারণ আমার কথা বলতে পারি যে তোমার সাথে তো আমার এর আগে কোনো পরিচয় ছিল না। এই আড্ডার হ্যাঁ, সেতু সূত্র সত্যি ধরেই, সেতু বন্ধন করে দিল। হ্যাঁ সত্যি তাই, এই আড্ডার সূত্র ধরেই তোমার সাথে পরিচয়। এবং সেতু এই কাজটা খুব সুন্দর করে করে চলেছে, যে গোটা পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদেরকে এক সূত্রে বাঁধছে। তার জন্য তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন। তোমার কেমন লাগলো আজকের এই আমার লম্বা অসাধারণ, আড্ডা মানে মেরে? আমি তো বারবারই অরিন্দমের কথা বলতে চাইছিলাম, মানে বেশি বলতে পারিনি। এইটাই খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বলছিলাম না, এটাই হয়তো অরিন্দম আমার সঙ্গে সহমত হবে। এই জন্যই হয়তো সেতু করা, ওই যে যেটুকু নিজের বাঙালি আনা হ্যাঁ, সেটুকু রেখে দাও। এবং যাদের যাদের আছে সেতু যে কাজটা করছে তাদের এই যোগসূত্রটা তৈরি করে দেওয়া, এইটা একদম এইটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এটা খুব ইম্পর্টেন্ট কাজ করছে এবং একদম। খুব মানে নির্বিঘ্নে করা, এবং আহ কোনো দাম্ভিক ব্যাপার নেই যে আমরা বিরাট কিছু করছি। সেই জায়গা থেকে এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো অসংখ্য ধন্যবাদ সেতুকে এবং অরিন্দমকে, যে মানে আরো এরকম উদ্যোগ থাক, এবং এরকম উদ্যোগে যদি কোনো সাহায্যও লাগে আমি নিশ্চয়ই সেটার পাশে এসে দাঁড়াবো, কারণ এই উদ্যোগগুলো আমাদের সঙ্গে মেলে, আমাদের ওঠাপড়ার সঙ্গে। আর একদম ঠিক কথা বলেছো। আমিও সবসময় সাথে আছি। আমি খুব খুব আহ, অল্পটুকু দিয়ে সেতুর পাশে থাকতে পারি, কিন্তু আহ, চাইবো যে এই রকম আড্ডা হলে যেন আমি আবারও নিমন্ত্রণ পাই, কারণ এগুলো খুব হুম লোভনীয় অফার। হুম এরকম আড্ডা তো হুম আর হুম, প্রতিদিন হয় না। তাই সেতুর সেটাই। কাছে একটা আবদার রইলো আর কি আমার। এবং আমারও সেতুকে আছে। যারা ফলো ফলো করেন, হ্যাঁ, শ্রবন্তীদির যারা কাজ। দেখছেন তারা হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই ফলো করুন, মানে তারা যত ফলো করবেন সেই সমর্থনটা আমরা আহ মানে মানে সামনে এসে তো আমি বলতে পারছি না, আমি যদি ফলো করি সেই সমর্থনটা থাকবে। মানে আমরা হ্যাঁ, এটুকু তো এক্স্যাক্টলি করতেই পারি, এই এক্স্যাক্টলি। সমর্থনটুকুর হাত তো আমরা বাড়াতেই পারি। হ্যাঁ, মানে দেখুন, দেখান, সবাইকে দেখান এবং শেয়ার করুন। এই প্রয়াসটাকে আরো এগিয়ে নিয়ে যান। এইটুকুই আমাদের তরফ থেকে। শ্রবন্তীদিও একই কথা বললো, তাই শ্রবন্তীদির হয়ে, আমার হয়ে, আমাদের দুজনের তরফ থেকে এইটুকুই আর্জি রইলো, যারা দেখছেন আমাদেরকে আজকে, এই ইন্টারভিউটা দেখছেন, এই আড্ডাটা দেখছেন, তাদের কাছে। এবং শ্রবন্তীদির মতন মানুষের আহ, পুরো জীবনের কাহিনী এইটুকু সময় দূরে তুলে ধরাটা সত্যি ডিফিকাল্ট। না, তুমি ভীষণ ভালো কথা, মানে আমি খুবই কৃতজ্ঞ অরিন্দমের কাছে যে তোমার সঙ্গে এরকম একটা যোগাযোগ হলো, এবং এত সুন্দর প্রশ্ন করেছো, যে কারণে এটা বেরিয়ে এলো আর কি। মানে সেটা তো খুব রেয়ার হয়ে যাচ্ছে, প্রশ্নকর্তা, তুমি যেমন লেখা খুঁজে পাওয়া যায় না, প্রশ্নকর্তাও হ্যাঁ, খুব রেয়ার হয়ে আসছে। ফলো তো সেটাও খুব ভালোভাবে করেছো আর কি, আমি খুব ভালো থ্যাংক ইউ, লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হুম। সকলকে যারা দেখছেন, যারা দেখবেন, কখন দেখবেন তো আমরা জানি না, যে কোনো সময় দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, বাঙালিয়ানাকে এগিয়ে নিয়ে যাবেন। বাড়িতে বাচ্চারা থাকলে তাদেরকে বাংলা বই পড়াবেন, বাংলায় কথা বলবেন, এইটুকু রিকোয়েস্ট রইল। সত্যি। শ্রবন্তীদি, তোমার কোনো মেসেজ সেতুর অডিয়েন্সের জন্য? মানে তুমি তো আমার কথাটাই বললে, ওই যে আমি যেটা প্রথম থেকে বলে আসছি সাক্ষাৎকারটায়, যে প্রত্যেকের কাছে আছে কিছু না কিছু জিনিস,
এরকম নয় যে ওর আছে আমার নেই, হ্যাঁ, আমাদের খুঁজে বার করতে হবে সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। তারপরে যা যুক্ত হলো সব মানে নতুন সময়, নতুন কিছু, হ্যাঁ, আধুনিক প্রযুক্তি সব ঠিক আছে, কিন্তু নিজের যেটা পাওয়া, নিজের যে জন্মগত যে পাওয়াটা, সেটা আপনারা প্লিজ নার্চার করুন। তাতে তো নিজেরও মনের ভালো থাকাটা হয়, তাই না? এবং প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আলাদা আছে, প্রত্যেকের মধ্যে। আমরা সেটা নার্চার করি না বলে মানে কুড়েমি করি না তাই। সেইটা যেন, সেই নার্চার করার আহ মেয়াদটা যেন দীর্ঘকালীন হয়, আজীবন হয়। কাজ কোথাও শেষ হয় না, থামে না। কাজ মানে তো শুধু চাকরি করা নয়, নার্চার করাটাও একটা কাজ। তো ফলত এইটা আমরা যদি সবাই চালিয়ে যেতে পারি, মানে আমাদেরও এই মন খারাপ, একাকিত্ব, এই সমাজ হ্যানা ত্যানা, আমরা সবকিছুকে ছাপিয়ে নিজের মতো করে নিজের টুকু নিয়ে থাকতে পারবো। আমার মনে হয় এটা এটা শুরু শুরু করা উচিত। এটাই সব, এটাই সবকিছুকে ঘিরে রাখবে। আর আরেকটা জিনিস আমি অ্যাড করতে, আমি এত নাম ভুলে যাই। আমি যখন বলছিলাম পাহাড়ের মেয়েদের নিয়ে কাজ করেছি, ওখানে অ্যাম্পলো গ্লোবাল ইনক, এটা মার্কিন সংস্থায় একটা স্টার্ট আপ। তো তারা আমাকে সাহায্য করেছিলেন রিসোর্স দিয়ে। তো সেই নামটাও আমি উল্লেখ করে দিতে চাই, নয়তো অন্যায় হবে। এটা জাস্ট অ্যাড করার, ব্যাস। শ্রবণ দিদি এত সুন্দর করে র্যাপ আপ করলে এরপরে আর কিছু বলার থাকে না। শুধু এটুকুই বলতে চাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেতু এবং সেতুর মতন আরো যে ছোট ছোট অর্গানাইজেশন গোটা পৃথিবী জুড়ে আছে, বাঙালি অর্গানাইজেশন যারা এরকম ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে, সেতুর কথা তো বলতেই পারি, তাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো নমস্কার। নমস্কার।